এনবিআই বিলুপ্তির অধ্যাদেশ বাতিলে কর্মীদের আলটিমেটাম, চেয়ারম্যানকে অপসারণে অসহযোগের ডাক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি, থানায় মামলা। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই এনসিপি এবং বিএনপি নেতা ইশরাকের মধ্যে এক ধরনের বিরোধ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে মেয়র আসলে যেভাবে আদালতের মাধ্যমে ইশরাক হতে চাচ্ছেন সেটা সঠিক কিনা, নাকি এই মুহূর্তে আবারও স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, এ নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে। এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। দুজন সম্মানিত অতিথি এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আছেন জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আছেন ডক্টর ওয়াজেদ খান, তিনি রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু পরে আমাদের সাথে যোগ দেবেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি যুগ্ম মহাসচিব বিএনপি। দর্শক, আলোচনায় যাবার আগে আমরা একটা প্রতিবেদন দেখতে চাই ইশরাকের মেয়র হবার জন্য যে দাবিতে তার কর্মীরা রাস্তায় রয়েছেন সে নিয়ে। বৃষ্টিতে কাকভেজা হয়েও রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকেরা। সন্ধ্যার পর আন্দোলনকারীদের সাথে দেখা করেন ইশরাক হোসেন। এ সময় মেয়র পদ নিয়ে নয়, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে। অভিযোগ করেন সরকারের থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে নির্বাচন কমিশনের ওপর। তাই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ করে তারপর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। আমি ওনাদের শুভকামনা করি, ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন, সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। শুরুতেই ডক্টর ওয়াজেদ খান, আপনার কাছে আসতে চাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপি আবার তাদের মতো করে কর্মসূচি করেছে আজকে নির্বাচন কমিশনের সামনে। অন্যদিকে আদালতের রায় পেয়ে ইশরাক কেন মেয়র হতে পারছেন না, শপথ নিতে পারছেন না, সে নিয়ে তার কর্মীরা আন্দোলন রয়েছেন। এই ক্ষেত্রে আসলে সমাধানের রাস্তাটা কি? কারণ সাধারণভাবে মানুষের ভোগান্তি তো থেমে নেই এই আন্দোলনগুলোর মাঝে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা চ্যানেল 24-এর অগণিত দর্শক শ্রোতাকে। আজকে এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা গত 5 আগস্টের পর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা রাষ্ট্রে, বাংলাদেশ রাষ্ট্রে মানুষের মাঝে যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা ক্রমান্বয়ে ম্লান হয়ে যাচ্ছে। এই ম্লান হয়ে যাওয়া, আমার মনে হয় এখানে আমি একটু কথা বলে নিই যে এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বরেণ্য ব্যক্তিত্ব যিনি প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে এই সরকার বিগত 9 মাসে যে ধরনের দক্ষতা, পারদর্শিতা এবং মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে, মানুষের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে যে সকল সমস্যা সমাধান করার কথা ছিল সে পর্যায়ে তারা পৌঁছতে পারেনি। এমনকি ন্যূনতম যে দিকগুলো, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে যে মানুষের ভোগান্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যে আকাঙ্ক্ষা, মূল আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্র সংস্কার, এবং এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করা এবং বৈষম্যহীন একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে রাষ্ট্রে আর কখনোই ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে ইশরাক হোসেনকে এই কাকভেজা বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে তার হাজার হাজার সমর্থককে সরকারের বিরুদ্ধে বলেন এবং এই নির্বাচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে বলেন বা আদালতের যে রায়, সব কিছু মিলিয়ে তার যে আজকে অবস্থান, তার সমর্থকদের যে অবস্থান, এবং অপরদিকে এনসিপি বা জাতীয়
নাগরিক যে পার্টি তারা পাল্টা একটি সমাবেশের আয়োজন করছে। তারাও নির্বাচন কমিশন ঘেরাও করেছে। সেখানে তারা দাবি করছে নির্বাচন কমিশন পুনর্গঠনের, তারা দাবি করছে এমনকি শেষ পর্যন্ত এই সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি পর্যন্ত তারা করে এসছে। পক্ষান্তরে ইশরাক এবং তার সমর্থকরা দাবি করে এসছেন যে এই সরকারের যে 2 জন তরুণ উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগের জন্য, এবং এই সরকারকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করছেন। আমার মনে হয় এই যে অবস্থা, এই অবস্থার একমাত্র কারণ সরকারের দুর্বলতা, সরকারের যে আইন বিভাগ, সরকারের যে বিচার বিভাগ, সরকারের যে নির্বাচন কমিশন, এগুলো ঠিকমতো কাজ করছে না। একটি সাথে অপরটির যে সাংঘর্ষিক অবস্থা, এই কারণেই আজকে নির্বাচন নিয়ে এবং ইশরাকের শপথ গ্রহণকে কেন্দ্র করে এই জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে ডাক্তার শাহাদাত হোসেন একই নির্বাচনে, একই রায়ে, একই প্রক্রিয়ায় মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। অপরদিকে ঢাকার দক্ষিণের মেয়র ইশরাক হোসেন গত 2020 সালের যে ফেব্রুয়ারি প্রথম দিন যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর 2 তারিখে আমরা দেখেছি ফ্যাসিবাদের অন্যতম সহায়ক শক্তি এবং তাদের পারিবারিক যে ব্যক্তি তিনি মেয়র নির্বাচিত হন, এবং 5 আগস্টের পরে 19শে আগস্ট তার মেয়র পদ বাতিল করা হয়, এবং বাতিলের পরে এই ইশরাক হোসেন সে সময়ই মার্চে একটি মামলা দায়ের করেছিলেন। তাকে তখনই বলা হতো যে তিনি জনগণের মেয়র নির্বাচিত হয়েছেন। যা হোক, এখন এই মামলার রায়ে যে রায় ঘোষণা করা হলো, সেই রায়ের পরে আমরা দেখতে পেলাম যে তার গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, কিন্তু তিনি শপথ গ্রহণ করতে পারছেন না। ইশরাক হোসেন ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত স্নেহভাজন। ইমরান সালেহ প্রিন্স উনি জানেন, তার প্রয়াত পিতা অবিভক্ত ঢাকা সিটির যে মেয়র আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তো আমি সে ব্যক্তিগত দিকে যেতে চাচ্ছি না, আমি আইনগত দিকে বলতে চাচ্ছি যে তার শপথ গ্রহণ কেন হলো না। এখানে সরকারের বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সাথে যে সাংঘর্ষিক অবস্থা, সেম সাইড হয়েছে, তার কারণে এখানে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়া বলেছেন যে 10টি কারণে ইশরাক হোসেন শপথ গ্রহণ করতে পারছেন না। সেসবের মধ্যে তিনি বলেছেন যে 8G সংশোধনী নিয়ে যে অবৈধতার প্রশ্ন উঠেছিল, সেটা ঠিক না হওয়ার আগেই নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করেছে, এবং এগুলো নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, আমার মনে হয় সরকারের আইন বিভাগকে, বিচার বিভাগকে কার্যকর ভূমিকা রাখতে হবে এ নিয়ে। এর কারণে আজকে যে ভোগান্তির সৃষ্টি, আপনার কাছে ফিরবো, এই মুহূর্তে আপনাকে আর সময় দিতে পারছি না, এই সমাবেশ একটু জনাব রতনের কাছে আসতে চাই। এই দিক থেকে বিএনপির নেতা ইশরাক হোসেনের তরফ থেকে বা তার দলের নেতা কর্মীদের তরফ থেকে এখানে দাবি তোলা হচ্ছে 2 জন উপদেষ্টা ছাত্রদের তরফ থেকে যারা মনোনীত হয়েছেন তাদের পদত্যাগের। অন্যদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আবার আরও 3 জন উপদেষ্টা পদত্যাগের কথা বলছেন, তার মতে যারা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন উপদেষ্টা পরিষদে। সব মিলিয়ে যে এনসিপি বিএনপি একরকম মুখোমুখি অবস্থানে চলে আসলো, নির্বাচনের তো এখনো বেশ বাকি, ডিসেম্বরে যদি সেটা হয়, তাহলে যে সংস্কার প্রক্রিয়া সেটা কি আসলে এখানে গুরুত্ব হারাচ্ছে? ধন্যবাদ। একটা বিষয় খুবই তাৎপর্যপূর্ণ, যে একটা বিপুল প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল, প্রাথমিক সাফল্যটাও অর্জিত হয়েছে। একটা অগণতান্ত্রিক শাসনকে জনগণ কতদিন সহ্য করবে? একটা প্রহসনের নির্বাচনকে জনগণ কয়বার প্রশ্রয় দেবে? এবং দেশের দুর্নীতি এবং দুঃশাসন সেটা কতদিন মানুষ মেনে নেবে? এইগুলো প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই তো 5ই আগস্ট ঘটেছিল। সেই 5ই আগস্টের মধ্য দিয়ে এইটুকু ছিল যে নির্বাচনী ব্যবস্থাটাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেখান থেকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
দুর্নীতি এবং দুঃশাসন যে হাত ধরাধরি করে চলেছে, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য, দুর্নীতিবাজদেরকে রক্ষা করবার জন্য দুঃশাসনকে কাজে লাগানো হয়েছে, প্রশাসন এবং পুলিশকে দুঃশাসনের একটা সহযোগী বানানো হয়েছে। যাদের নিরপেক্ষ থাকবার কথা ছিল সেগুলো নিরপেক্ষ থাকেনি। দেশের কনস্টিটিউশন সেটা যেমন বারবার কাটাছেঁড়া করে তার গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি দেশের ইনস্টিটিউশন যেগুলো একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা ইনস্টিটিউশনের সেই রিলেটিভ অটোনমি বলি, অথবা ইন্ডিপেন্ডেন্ট টেম্পারামেন্ট বলি, অথবা ডিগনিফাইড অ্যাটিটিউড বলি, কোনোটাই কিন্তু ছিল না। সবই ছিল আজ্ঞাবহ, মানে অনেকটা বশংবদ বানিয়ে ফেলার মতো। এগুলোর হাত থেকেই তো জনগণ দেশটাকে একটু গণতান্ত্রিক ধারায় নিয়ে যাবে এই প্রত্যাশা করেছিল। উপসর্গ ছিল অন্য আরও অনেক কিছু বিষয়। উপসর্গের মধ্যে যেমন চাঁদাবাজি ছিল, মাস্তানি ছিল, দখলদারিত্ব ছিল, হাট দখল, ঘাট দখল, এগুলো ছিল। আমরা উপসর্গগুলোর বিস্তৃতি দেখলাম, নতুন বন্দোবস্তের নামে নতুন ব্যবস্থাপক দেখলাম, যে চাঁদাবাজের মানে নতুন ব্যবস্থাপনা তৈরি হলো। কিন্তু ইনস্টিটিউশনাল অটোনমি বলি, অথবা ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, অথবা ডিগনিটি, এটার কোনো কিছু কিন্তু প্রতিষ্ঠিত হলো না। আজকে যে দুইটা দলের পক্ষ থেকে, এর মধ্যে সবচেয়ে দীর্ঘদিন ধরে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন সেই বিএনপি, তারা যেমন বলছেন যে সরকার তার নিরপেক্ষ অবস্থানটা রক্ষা করতে পারছে না, ঠিক তেমনি আবার অভ্যুত্থানের মধ্য দিয়ে সামনের কাতারে চলে এসেছিলেন এবং মানুষের সামনে একটা আশা ভরসাও তুলে ধরতে চেয়েছিল যে এনসিপি, তারা নির্বাচন কমিশন সম্পর্কেও সেখানে ঘেরাও করতে গিয়েও প্রধানত নির্বাচন কমিশনার, তারপরে আবার পরবর্তীতে আমাদের উপদেষ্টা পরিষদ, যেটা তাদেরই গড়ে তোলা প্রতিষ্ঠান বলে তারা বলতেন, অথবা তাদেরই স্নেহ নিয়ে এই এনসিপি বেড়ে উঠছিল এটা সবাই মনে করতেন, তারা সেখানেও আবার ছায়া দেখছেন নাকি, তাদের বিরোধিতার ছায়া, কখনো কখনো ভারতের ছায়া, এরকম দেখছেন। তো এই ট্যাগিং পলিটিক্সটা তো অনেক দিন হয়েছে, আবারও কি এটাই হবে? এখন তারা যে তিনজনকে এখানে অভিযুক্ত করলেন, তাদেরকে কখনো কখনো ভারতপন্থী বানিয়ে দিতেও তারা দ্বিধা করছেন না, তাদেরকে ফ্যাসিবাদের দোসর বলতেও দ্বিধা করছেন না। তো এইটার মধ্য দিয়ে কি যুক্তিটা দাঁড়ায়? যদি কোনো ইয়ে থাকে, কোনো উপদেষ্টার যদি ভূমিকা, তার কোনো বক্তব্য, সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, অবশ্যই তার সমালোচনা করার এভরি রাইট আমাদের আছে। যেমন আমাদের দল বাসদের পক্ষ থেকে তো আমরা প্রত্যেকটা বিষয়েই আমাদের যেটুকু বক্তব্য বলছি, কিন্তু ট্যাগ দিয়ে দিলে তো তাকে আর যাচাই করা যাবে না। যে কাজটা আওয়ামী লীগের শাসনে মিলে আওয়ামী লীগ তার সমালোচনা করলেই স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হতো, এখন সমালোচনা করলেই হয় ফ্যাসিবাদের দোসর, না হলে ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে। এটার মধ্য থেকেই গণতান্ত্রিক চরিত্রটা দেশে গড়ে তোলা যাবে। ফলে আমরা মনে করি এইটা একটু বন্ধ করা উচিত। আর একটা বিষয়, যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নিরপেক্ষ অবস্থানে দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সংস্কার কর্মসূচিগুলো নিয়েছে, সেই সংস্কার কর্মসূচিটাকে একটা জায়গায় কিন্তু বিবেচনা করা হতো যে সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে দেশটা চলবে। কিন্তু দেখা গেল সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হলো। আবার কখনো কখনো বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? মানুষ কিন্তু সংস্কার সম্পর্কে একটা দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে। সংস্কারের ক্ষেত্রে এমন এমন কিছু বিষয়কে সামনে নিয়ে আসা হলো যেগুলো সে সংস্কার করার কথা ছিল না, যেগুলো দাবিও ছিল না, সেগুলোকে সামনে নিয়ে আসা হলো। যে ন্যূনতম সংস্কার হলে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়, সেদিকে না হেঁটে এমন কিছু বিষয়কে সামনে নিয়ে আসা হলো। আবার ধরুন একটা মব কালচার যেটা তৈরি করা হলো, যেটা পুরোপুরি একটা ফ্যাসিবাদী মানসিকতা দ্বারা পরিচালিত একটা উচ্ছৃঙ্খল জনতার মব ভায়োলেন্স, সেগুলোকে আমরা হতে দেখলাম। তা সব মিলিয়ে যে পাল্টাপাল্টি করার যে চেষ্টাটা করা হচ্ছে, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে কিন্তু এই মানে চিন্তাটা অথবা এই দুশ্চিন্তাটা আবার তৈরি হয়ে যাচ্ছে যে তাহলে কি পেলাম আমরা, আমরা কি করতে চেয়ে কি গড়তে শুরু করলাম। এই জায়গা থেকে আমার মনে হয় যে ডেমোক্রেটিক মুভমেন্টটাকে শক্তিশালী করা দরকার, ডেমোক্রেটিক যে আকাঙ্ক্ষা সেটাকে রক্ষা করা দরকার, এবং গণতান্ত্রিক চর্চাটাও আমাদের অব্যাহত রাখা দরকার। ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে আসি। ইশরাক হোসেনের এই আন্দোলনকে বিএনপি তাদের দলীয় আন্দোলন বলছে না, বলছে যে এটা
তার সমর্থকরা করছেন, কিন্তু সব মিলিয়ে দিনের শেষে অবস্থাটা যেটা দাঁড়াচ্ছে, বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং এতে করে রাজনীতির বিভিন্ন অঞ্চলে যানজট তৈরি হচ্ছে। এনসিপির নেতারা আবার আরেক জায়গায় একই ধরনের কর্মসূচি দিচ্ছেন এবং সব মিলিয়ে দিনের শেষে জনভোগান্তি বাড়ছে, এটা বোধহয় নিঃসন্দেহে বলা চলে। আলাপ আলোচনার মাধ্যমে এই জিনিসগুলোর কি সমাধান হওয়ার কি সুযোগ রয়ে গেছে এখনো, নাকি দিন শেষে পুরনো কালের মতো রাজপথে আসলে সমাধান খুঁজে নিতে হচ্ছে? ধন্যবাদ আজকের এই টকশোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে বিজ্ঞ যারা আলোচক রয়েছেন, বিশেষ করে ডক্টর ওয়াজেদ আমার খুবই সম্মানের ব্যক্তিত্ব, এবং আমাদের বাসদের নেতা আমাদের রতন ভাই, তো ওনাকে অনেকদিন পরে আমার সাথে আমি আলোচনার প্যানেলে পেলাম, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর আমরা এবং দেশবাসী যা প্রত্যাশা করেছিল সেই জায়গাতে কিন্তু আজকে আমরা নেই, কেউ নেই। এবং এমন একটি পরিস্থিতির বাংলাদেশের সৃষ্টি হয়েছে যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটাই যেন বেহাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অতল গহ্বরে মনে হারিয়ে যাচ্ছে। তো এই 9 মাস যেতে না যেতেই কেন এই পরিস্থিতি, সেটার জবাব যদি আমরা খুঁজতে চাই বা যাই, তাহলে আয়নার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো? একটু আগে ডক্টর ওয়াজেদ বক্তব্য রাখছিলেন যে কোথায় যেন সব কিছু একটা গোলক ধাঁধার মধ্যে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমি পেয়েছি যে হারিয়ে যাচ্ছে। রতন ভাইও একই কথা বলছেন। আপনি একটা প্রসঙ্গ নিয়ে এসছেন ইশাক হোসেন, আমি পরে আসছি, যে সবারই একটা প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের পর আপনার সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার আমরা প্রতিষ্ঠা করব, যে জনপ্রতিনিধিত্বশীল সরকারের মধ্য দিয়ে আমরা সেই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন একটি বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব, এবং সেখানে রাজনৈতিক যে একটা ব্যবস্থা, সে নতুন একটি ব্যবস্থা গড়ে তুলব। এবং 5ই আগস্টের যে পরিবর্তন, সেটা শুধুমাত্র মানে ক্ষমতার হাত বদল নয়, এটা যেন আমাদের মানে রাষ্ট্র কাঠামোর যেন একটা পরিবর্তন হয়, এবং রাজনৈতিক যে সংস্কৃতি সেটারও যেন একটা পরিবর্তন হয়। কিন্তু সেই আশাটা মনে হয় একটু গুড়িবালির মধ্যে রয়ে গেল, আমরা কিন্তু সেই জায়গায় আমরা যেতে পারছি না। আজকে সব বিষয়ে আপনার একটা যে কর্তৃত্ববাদ মানেটা কি, আমি যা বলবো সেটাই করতে হবে। আজকে এই যে ছাত্র আন্দোলনের একটি অংশ যারা একটি নতুন দল গঠন করেছে এনসিপি, তারা তাদের দল গঠনের আগে বা পরে তাদের মনোভাবটা একটা এরকম যে তারাই মনে হয় সব কিছু বুঝে বাংলাদেশের, আর কেউ বুঝে না। তারা বলছে সেকেন্ড প্রোক্লেমেশন করতেই হবে, তারা বলতেছে প্রেসিডেন্টের অপসারণ করতে হবে, তারা বলছে জুলাইয়ের ঘোষণা দিতে হবে, তারা বলছে এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারা বলছে মৌলিক সংস্কার করে নির্বাচন সেটাই করতে হবে। তার মানে কি, যে আমরা যারা শুধু বিএনপি না, সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দল যারা ভোটের মাধ্যমে আমরা জনগণের সরকার কায়েম করার জন্য আমরা কথা বলি, তাদেরকে বলা হচ্ছে যে ক্ষমতার লোভে নাকি আমরা এটা বলছি। আর যারা নির্বাচন ছাড়াই বছর পরে বছর ক্ষমতার স্বাদ নিতে চায়, তারা বোধহয় দেশপ্রেমিক, তারা কি গণতন্ত্র প্রেমী? এই প্রশ্নটা কিন্তু আজকে আসছে। আপনি ঢাকা সিটি কর্পোরেশন মেয়রের নির্বাচনের ব্যাপারটাই দেখেন, যে নির্বাচন হয়েছিল সেখানে কারচুপি হয়েছে, ইশাক হোসেন অভিযুক্ত হিসাবে তার পরেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলা করেছে। সেই মামলা দীর্ঘ প্রক্রিয়া একটা হয়ে সে মামলার একটা রায় হয়েছে। রায় হওয়ার মধ্যে দিয়ে তাকে বলা হয়েছে যে তাকে নির্বাচিত ঘোষণা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। তারপর থেকে নানান রকম গড়িমসি পরে খুঁজে পাওয়া গেল, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে এই ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ব্যক্তি, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন, ওনার নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তার ব্যক্তিগত ইন্টারেস্টে জিনিসটাকে ঘোলাটে করেছেন। তিনি আপনার এটা করতে দিচ্ছেন। ভেতরকার কথা, বাংলাদেশ একটা ছোট দেশ, এই ছোট দেশে কে কোথায় কি করছে কি বলছে সবার কিন্তু সব কিছু জানা আছে। ওনার কেন এটার মধ্যে ব্যক্তিগত ইন্টারেস্ট থাকবে?
উনি তো আন্দোলনের নেতা, ওনাকে আমরা সম্মান করি, ওনাকে আমরা শ্রদ্ধা করি, বয়সে ছোট হলেও ওনাদেরকে আমরা সম্মানের চোখে দেখি। কিন্তু যখন আমরা দেখি বা শুনি বা এটা প্রমাণিত হয় যে মানে একটা আদালতের রায়কে কুক্ষিগত করে রাখার জন্য তিনি তার সেখানে গুটি চালেন, সেটা তো ঠিক নয়। জি। আপনি যেমন ধরেন উত্তরের আপনার প্রশাসক যাকে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, ওনাকে বলা হচ্ছে হিজবুত তাহরির একজনের, তাহরির যেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সেই সংগঠনের একজন কর্মী, এবং তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট, এবং উনি ব্যক্তিগতভাবে ডিও লেটার দিয়েছিলেন। কেন সেখানে সেটা হতে হবে? আজকে আমি শেষ করছি, তো আপনি আমি এক লাইনে শেষ করি। হ্যাঁ, আপনি বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ কি এখনো খোলা আছে কিনা? আলাপ আলোচনার পথ তো খোলা ছিল, এখানে আলোচনার পথ নেই, তো কোনো বিষয় নাই। কিন্তু আদালত রায় দিয়েছে, আদালতের রায়কে মান্য করলেই তো আপনার জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু সেটা না করে আপনি ঘোলাটে করে আপনার আবার নির্বাচন কমিশনকে চাপ দেওয়া, আবার আদালতেরকে চাপের মধ্যে রাখা, এটার নাম তো গণতন্ত্র না। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আপনারা শিরোনামে শুনছিলেন সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে কিনা সে নিয়ে এক ধরনের বা মতপার্থক্য তৈরি হয়েছে কিনা সেটা নিয়ে আজকে কিছু বক্তব্য এসেছে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় ফিরব। নীতিগতভাবে আমরা একটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা মেসেজ হবে। পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পর শুরু হয় আলোচনা সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক দল থেকে করা হয় তীব্র বিরোধিতা। বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য ছিল স্লিপ অফ টাং। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দাবি, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে রাখাইনে করিডোর দেয়া নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, হবেও না। মানবিক সহায়তার জন্য চ্যানেল নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হচ্ছে, কোনো সিদ্ধান্তই হয়নি। পুরো কন্ট্রোল জাতিসংঘে, তারা পুরোটার দায়িত্ব নিচ্ছেন, এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি, এটা তাদের দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানান রকম জিনিস হয়। আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। জানান, রাখাইনে সংঘাত না থামলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়, আর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি সশস্ত্র কর্মকাণ্ড বন্ধ না করলে বাংলাদেশ দিয়ে কোনো সহায়তা যাবে না রাখাইনে। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে, ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি, তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। সে যদি এথনিক ক্লিনজিং এর মধ্যে বসে থাকে, অ্যাপারথাইড রাষ্ট্র কায়েম করতে চায়, আমরা কেন সাহায্য দিব রে ভাই? সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো মতপার্থক্য নেই। সেনা প্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস বাংলাদেশে, আর এই সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন। ডক্টর ওয়াজেদ খান, আপনার কাছে ফিরে আসতে চাই। এর মধ্যে আবার সেনাবাহিনী প্রধান একটা বৈঠকে বলেছেন যে তিনি মনে করেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এটা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে এর আগে যে আসলে সেনাপ্রধান এই কথাগুলো বলতে পারেন কিনা, নির্বাচন কখন হবে না হবে, সেক্ষেত্রে আসলে সেনাবাহিনীর বক্তব্যটা কতটুকু প্রাসঙ্গিক, আপনার কি মনে হয়? দেখুন, গত 5 আগস্ট যখন এই অভ্যুত্থান হয়, চূড়ান্ত পর্যায়ে গিয়ে সেনাবাহিনী গণ অভ্যুত্থানে সমর্থন দিয়েছিল এবং সেনা প্রধান বলেছিলেন যে তিনি এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, কথা বলেছিলেন। এবং 8 তারিখে যে সরকার গঠিত হয়, এই সরকার এই সেনা সমর্থনের মানে সেনাবাহিনী এই সব রাজনৈতিক দলগুলোকে ডেকে বঙ্গভবনে নিয়ে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। এরপরে আমরা দেখতে পেলাম যে এই সরকার যেভাবে উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করা প্রয়োজন ছিল, যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই রাষ্ট্র সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করেছে, সেই কমিশনগুলো
বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, আলোচনা এগুচ্ছে না। এখানে রাজনৈতিক দলগুলোরও বড় ভূমিকা ছিল, এখনও আছে। তারা হয়তো বা সর্বাত্মক সহযোগিতা করেনি। রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়েছে, সরকার সংস্কারমুখী ছিল, যে কারণে এই যে একটা পারস্পরিক যে একটা অবিশ্বাস, একটা সাংঘর্ষিক অবস্থা, এটা কিন্তু এখনও বিরাজমান আছে, যার জন্য সংস্কারের কাজটা তেমনভাবে আগায়নি। এবং মৌলিক যে সংস্কার, রাজনৈতিক সংস্কার, শিক্ষা সংস্কার, কৃষি সংস্কার, এ বিষয়গুলো কিন্তু এখনও উঠে আসেনি। সংস্কারের বিষয়গুলো শুধুই আসছে ক্ষমতা ভিত্তিক। সংবিধানের কোন কোন ধারা, 70 ধারা পরিবর্তন করলে বা ওই ধারা পরিবর্তন করলে সরকার কত দিন টিকে থাকতে পারবে, কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে, ক্ষমতার কে কতটা ভারসাম্য ধরে রাখতে পারবে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য, তাদের যে পরিবর্তনের যে চিন্তা ভাবনা তাদের মাঝে ছিল, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। না হওয়ার কারণে সবচেয়ে দুর্বল দিক হলো সরকারের আইন প্রয়োগকারী সংস্থা। সরকার আইন তো ফুটবল না, মাঠে গড়াগড়ি খাবে। যদি সরকার আইন প্রয়োগকারী সংস্থা তা হাতে তুলে না নিতে পারে, সেই আইন তখন কেউ না কেউ হাতে তুলে নেয়। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে মব সৃষ্টি হচ্ছে, রাস্তায় কিলিং হচ্ছে, ডাকাতি হচ্ছে। এখন রাস্তাঘাট বন্ধ করে দিয়ে এ পর্যন্ত 260টিরও বেশি সমাবেশ, সভা, প্রতিবন্ধকতা রাস্তায় হয়েছে। এক পক্ষ তাদের অধিকারের আন্দোলন করছে, আরেক পক্ষের অধিকার খর্ব করছে। এই বিষয়গুলো নিয়ে সেনাপ্রধান দুইবার দুটি বক্তব্য রেখেছেন। একটা হোটেলে রেডিসনে একটা বক্তব্য রেখেছিলেন, এটা বিএনপির যে বেগম খালেদা জিয়ার যে সিকিউরিটি প্রধান আকবর সাহেবের একটা অনুষ্ঠানে, আরেকটা উনি রাওয়া ক্লাবে খুব সম্ভবত বলেছিলেন। এবং অনেকেই বলছিলেন যে সেনা প্রধানের এই বক্তব্যগুলো দেওয়া সমীচীন কিনা, তিনি এই বক্তব্য দিতে পারেন কিনা। হ্যাঁ, সেটা বিতর্ক বা সমালোচনা এ নিয়ে থাকতেই পারে। তবে ক্ষমতার অংশীজন হিসাবে তাদের একটা দায়িত্ব এটা ছিল, এবং এই দায়িত্ব চলাকালীনই আমরা দেখতে পেলাম যে সরকারের একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এর মধ্য দিয়ে হঠাৎ করে গত এপ্রিলের 27 তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব বললেন যে মানবিক করিডোর দেওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে যাচ্ছে। আমরা জানি যে যুদ্ধ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট এলাকায় এ ধরনের করিডোর দেওয়া হয়। এছাড়া সামরিক করিডোর আছে, অর্থনৈতিক করিডোর আছে, দেশের অভ্যন্তরে আঞ্চলিক বিভিন্ন দেশের সাথেও এই ধরনের করিডোর হয়ে থাকে। কিন্তু সেনাবাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী এ ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর। তারা দীর্ঘদিন যাবৎ পার্বত্য চট্টগ্রামে কাজ করছে। চট্টগ্রাম অঞ্চলে প্রায় 2 ডিভিশন সৈন্য বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। তাদের আমরা যতটুকু জানি যে সেনাবাহিনী হয়তো বলার চেষ্টা করেছে যে পার্বত্য চট্টগ্রাম এবং এই রোহিঙ্গা ইস্যু, এটা স্পর্শকাতর ইস্যু। সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সাথে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা ছাড়া, তাদের কোনো মতামত ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া বা তা কার্যকর এটা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ দেশের অভ্যন্তরে, সরকারের অভ্যন্তরে এক ধরনের অস্থিরতা চলে আসছিল। এটা সবাই জানে, সংবাদ মাধ্যমে না আসলেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল দেখেছি যে 3 বাহিনীর প্রধান, তারপরে নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নেতৃত্বে যমুনায় একটা মিটিং করেছেন। এবং তা আজকে ক্যান্টনমেন্টেও একটা সেনা অফিসারদের একটা দরবারে সেনাপ্রধান বক্তব্য রেখেছেন। জুনিয়র অফিসাররা সেখানে তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সময়ে নিরাপত্তা উপদেষ্টা একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই ব্যাপারে কারোর সাথে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না, এবং তারা এটা দেবে না। এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা এটা ঝুঁকিপূর্ণ, এটা যদি দেওয়া হয়। তবে এখানে একটু ফাঁক আছে। উনি বলেছেন
যে এটা হবে না, তবে জাতিসংঘের কিছু কিছু লজিস্টিক সাপোর্ট বা এটা হয়তো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা আরাকান রাজ্যে যাবে। এখন আরাকান রাজ্যে এটা যাবে, এর আগে উনি বলেছিলেন যে উই ডোন্ট কেয়ার, আমরা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা কাউকে কেয়ার করি না। আরাকান আর্মি এখন আরাকান রাজ্যে বাংলাদেশের বর্ডারের সাথে তারা পাশাপাশি অবস্থান করছে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করতে হলে আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ করতে হবে, কিন্তু বাংলাদেশের যে দূতাবাস সেখানে রয়েছে, এখনো আরাকান কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। এখানে চীনের ইন্টারেস্ট আছে, এখানে ভারতের ইন্টারেস্ট আছে, এখানে রাশিয়ার ইন্টারেস্ট আছে, এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে। আর জাতিসংঘের এই কর্মসূচি সেখানে বাস্তবায়ন করতে হলে সবগুলো বিষয় মাথায় নিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই এখানে এগোতে হবে। এখনো যেটুকু বাকি আছে আমার মনে হয় এটা নিষ্পত্তি করা প্রয়োজন। জনাব প্রিন্স, আপনার কাছে আসতে চাই। আমাদের দেশের ইতিহাসে সেনাবাহিনীর ক্ষমতার পেছনে থেকে এক ধরনের ভূমিকা, কখনো কখনো সামনে এসে সেনাবাহিনীর ভূমিকা নেয়া, এটা পুরনো ইতিহাস বাংলাদেশে, এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর এক ধরনের ক্ষমতার সাথে, যেটা একটু আগে ডক্টর খান বলছিলেন, যোগাযোগ থেকেই যে তারা এক ধরনের স্টেক হোল্ডার, সেটা আসলে এই মুহূর্তে কতখানি, এবং বাংলাদেশে আগামী নির্বাচন কবে হবে সেটা কি সেনাপ্রধানের বক্তব্যের উপর নির্ভর করে কিনা? দেখুন, সেনাবাহিনী বাংলাদেশের একটি গৌরবের প্রতিষ্ঠান। শুধু সেনাবাহিনী নয়, পুরো সশস্ত্র বাহিনী, মানে তিন বাহিনী যেটা বলা হয়, সেনাবাহিনী, বিমান বাহিনী, কিংবা আপনার ধরেন নৌবাহিনী বা অন্যান্য যে বাহিনীগুলো, যেগুলো বাংলাদেশের মানুষের গৌরবের জায়গা, এবং এই বাহিনীগুলোর সাথে বাংলাদেশের জাতীয় ঐক্য, সংহতি সব কিছু কিন্তু বিষয়টা জড়িত থাকে। তো আমি আগের আলোচনায় যেতে চাই না, আমি বর্তমান যে প্রেক্ষাপট, বিশেষ করে 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন, সেই পতনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। এবং সেই সময় আপনারা দেখেছেন যে ছাত্ররা যখন, ছাত্র, যুবক, শ্রমিক, সাধারণ মানুষ, নারী, পুরুষ রাস্তায় যখন মিছিল করছিল সেই 4 তারিখ 5 তারিখ, তখন কিন্তু সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছে এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে আপনার উপরে ব্ল্যাঙ্ক ফায়ার করেছে, এবং তারা বৈঠক করে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশের জনগণের বুকে গুলি চালাবে না। যদিও হাসিনার নির্দেশ ছিল গুলি চালানোর জন্য, সে 5 তারিখে কঠোর নির্দেশ ছিল। তো তারপরে যে পরিস্থিতি, একটা মানে অন্তর্বর্তীকালীন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তাদের একটা ভূমিকা রয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু আজকে যে পর্যায়টা আসলো, এটা কেন আসলো, এটা কিছুটা ডক্টর ওয়াজেদ উনি তুলে ধরেছেন। যে এখানে আমি আরেকটু স্পষ্ট করে বলতে চাই যে আমাদের কাছে মনে হচ্ছে সরকারের ভেতর একটা সরকার আছে, যারা আপনার সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে শুধু বিলম্বিত নয়, অনিশ্চিত করার জন্য তারা কাজ করছে। এবং বাংলাদেশে গোত্রে গোত্রে, যেটা আমাদের মহাসচিব গত পরশুদিন বলেছেন, গোত্রে গোত্রে ইনস্টিটিউশনগুলোর মধ্যে পরস্পর বিরোধী একটা অবস্থান তৈরি করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যে বাংলাদেশ যেন একটা অনিশ্চিত যাত্রার দিকে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা। আজকে দেখেন, এই যে মানবিক করিডোরের কথা যেটা আপনি তুলে ধরেছেন, যে নিয়ে আসলেন সামনে, সেটা এপ্রিল মাসের 27 তারিখে আপনার পররাষ্ট্র উপদেষ্টা বললেন। আর এতদিন পরে এসে আপনার এই যে নিরাপত্তা উপদেষ্টা কি বানানো হয়েছে, কি নাম তার? খলিলুর রহমান। এই ভদ্রলোককে আমি চিনি না ব্যক্তিগতভাবে, শুনেছি দীর্ঘদিন নাকি তিনি বিদেশে ছিলেন। এরকম বিদেশ প্রবাসী একজন মানুষকে এনে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি কখন কি বলছেন, আজকে আবার শুনলাম এটা মানবিক করিডোর না, এটা কি ত্রাণ চ্যানেলের কথা বলছেন। এক এক সময় এক এক কথা। এই লোক তো সব উল্টাপাল্টা। আবার আজকে বলছেন যে ওনার সম্পর্কে যখন প্রশ্ন উঠেছে যে উনি বিদেশি, তারেক রহমানও তো বিদেশি। মানে কি বলে ভদ্রলোক, কোথায় কি? তারেক রহমান যে ফ্যাসিবাদের নিষ্পেষণের শিকার হয়ে তিনি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছেন, আর ওই ব্যক্তি তো স্বেচ্ছায় তিনি বিদেশে কাটিয়ে দিয়েছেন চাকরি করে। এতদিন পরে এসে তাকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো। এটা যখন বানানো হলো, এটাই তো সরকারের একটা অযোগ্যতার সবচেয়ে বড় নিদর্শন।
তাকে বানানো হলো। সেই ব্যক্তি আপনার নানান কথা বলছে যে এখানে মানবিক করিডোর হবে না, কি এই ত্রাণ চ্যানেল হবে। আবার আজকে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা নাকি বলেছেন স্লিপ অফ টাং। তো এই যে এই কথাগুলো নিয়ে আসছে, এটা সমগ্র বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে, যে সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা, তাদেরকে অন্ধকারে রেখে এরকম একটি সিদ্ধান্ত নিচ্ছে। যখন দেখলো এই সিদ্ধান্ত ব্যাপকভাবে বিরোধিতা হচ্ছে, সর্বপ্রথম বিএনপি এটার বিরোধিতা করেছে, অন্যান্য রাজনৈতিক দল বিরোধিতা করেছে, বিভিন্ন মানুষ এটা বিরোধিতা করেছে, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিরোধিতা করেছে। এখন 1 মাস পরে এসে বলছেন স্লিপ অফ টাং, এরকম কোনো আলোচনা হয়নি। তো আজকে যেই কথাটা এখানে আনা হচ্ছে যে সশস্ত্র, আপনি বলছেন যে নির্বাচন কবে হবে, আমি যেটা বলছিলাম যে এই যে বর্তমান যে সময়টা, এটা একটা অন্তর্বর্তীকালীন সময়, এবং এটা আপনি স্বীকার করেন বা না করেন, এটা সশস্ত্র বাহিনীর সমর্থনেই কিন্তু সরকার আছে বা সরকার কর্মকাণ্ড পরিচালনা করছে, ঠিকই আছে। এই যে আপনি বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে সেনাপ্রধান, এটা বলার কে? এখন আমরা বলেছি সেনাপ্রধানের আগে তো আপনার অন্যান্য উপদেষ্টারাও বলেছিল। তখন যখন অন্যান্য উপদেষ্টা বলছেন যে হ্যাঁ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু অন্য উপদেষ্টা কিংবা এই যে সরকারের উনি কি মুখপাত্র না প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমি জানি না, উনি আগ বাড়িয়ে বলেন পরের দিন, না এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা সরকারের বক্তব্য না, যখন নির্বাচনের ঘোষণা হবে ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিবেন, এ কথা বলছিলেন। তো এখন ওয়াকার সাহেব বলার আগেই তো অন্যান্য উপদেষ্টারা বলেছিলেন যে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তো ওনারা তো যেহেতু সশস্ত্র বাহিনী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে বিভিন্নভাবে, তো ওনাদেরও তো একটা হিসাব আছে, এবং ওনারা তো জনগণের পালস বুঝে, জনগণ এখন নির্বাচনের জন্য মুখিয়ে আছে, এই জন্য তারা ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারটা সেনাপ্রধান অনেক আগেই কিন্তু বলেছেন 18 মাস, ডিসেম্বর ঠিক উল্লেখ করেন নেই, 18 মাসের কথা বলেছেন। আমরা আজকে পত্রিকায় বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আজকে যে আপনার ক্যান্টনমেন্টের যে বৈঠক হয়েছে সেখানে নাকি তিনি এটা বলেছেন, এটা অসমর্থিত সূত্র, এটা বলেছেন কিনা আমার জানা নেই, গণমাধ্যমে এসেছে। তবে যদি বলে থাকেন আমি মনে করি এটা জনগণের মনের কথার প্রতিধ্বনিত হয়েছে ওনার মুখ দিয়ে, এটা বললে অত্যুক্তি করা হবে না। জনগণ এই মুহূর্তে নির্বাচন চায়। আমরা মনে করি, বিএনপি মনে করে ডিসেম্বর নয়, যদি সরকার আন্তরিক থাকে তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন হওয়া সম্ভব। জি, কিন্তু সরকার এই নির্বাচনের প্রশ্নে আন্তরিক কিনা সেটা যেরকম জনগণের মনের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে, বিভিন্ন বিদেশি গণমাধ্যম বা বিদেশিরাও এই ব্যাপারে প্রশ্ন করছেন, স্বাভাবিকভাবে যে আমাদের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, কিংবা এই যে কি বলে নৌবাহিনী, র্যাব, পুলিশ, তারপরে প্রশাসন, বিচার বিভাগ, তাদের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা এখন জেকে বসছে যে আসলেই বাংলাদেশে নির্বাচন কবে হবে। কারণ এই যে আমরা যেখানেই যাই না কেন, আমরা গ্রামে যখন যাই, যখন বাজারে বসি, গ্রামের বাজারে বসে একটা গ্রামের সাধারণ মানুষ প্রথম দেখাতেই আমাদেরকে জিজ্ঞেস করে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হবে। তো সেইটার কথাটাই ওনারা প্রতিধ্বনিত করেছে। আমি মনে করি না যে এখানে জনগণের মানে কোনো অভিব্যক্তির ব্যত্যয় ঘটেছে ওনার বক্তব্যে, এটা আমি মনে করি না। জি, ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে প্রশ্নগুলো আসলে এই মুহূর্তে এনসিপির আজকের বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া তারা নির্বাচনে যেতে চান না, অন্যদিকে বিএনপির তরফ থেকে ডিসেম্বর এমনকি তারও আগে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেনাপ্রধান তার অবস্থান আজকে জানালেন। সব মিলে কি মনে হচ্ছে তাহলে ডিসেম্বরে নির্বাচনটা হয়ে যাচ্ছে, নাকি তার সামনে আসলে আর অনেকগুলো বাধা থেকে যাচ্ছে? কয়েকটা কনফিউশন তৈরি হয়েছে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, তবে কখনোই জুলাইয়ের মানে পরে নয়। তো এটার আসলে মানেটা কি আমরা ঠিক বুঝি নাই। আবার অনেক আগে সেনাপ্রধান একবার বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচনটা হবে। আবার আমরা সবসময় শুনে আসছি যে নির্বাচনটা হবেই। আমরা তো জানি যে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে বলে ক্ষমতা পরিবর্তনের 3টা পথ আমাদের সামনে আছে। তার মধ্যে একটা হচ্ছে একটা সবচেয়ে সহজ, সবচেয়ে শান্তিপূর্ণ এবং আপাত গ্রহণযোগ্য পথ হচ্ছে নির্বাচন। যদি কোনো সরকার জনগণের উপর দমনপীড়ন চালায়, নির্বাচন না করতে চায়, নিজের দীর্ঘদিনের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়, তখন তাদেরকে অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন করতে হয়েছে।
আর তার বাইরে আর একটা ছিল সামরিক সেনা অভ্যুত্থান। তা আমরা যদি গণতান্ত্রিক একটা চর্চা করতে চাই তাহলে তো প্রথম অপশনটাই আমাদের সবার গ্রহণ করার কথা, যে একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হবে কি দিয়ে? আর একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে, নাকি নির্বাচন দিয়ে? যদি নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হয়, তা অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রধান কাজটাই হওয়া উচিত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করা। তাকে তো করিডোর, বন্দর এই সমস্ত আলোচনার মধ্যে না ঢোকাই উচিত। এবং আর একটা বড় প্রবণতা আমাদের এখানে তৈরি হয়েছে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা অধিকারের চেতনা তৈরি হয়েছে, এটা ঠিক, কিন্তু এই জিনিসটা কি মানে মানুষকে প্র্যাকটিস করানোর জন্য উৎসাহিত করা হচ্ছে যে চলে আসো যমুনায়? এবং আমরা কিছু সরকার সমর্থিত, সরকার নিয়ন্ত্রিত এবং সরকার প্রযোজিত আমরা কিছু মানে আন্দোলনও দেখলাম। যখন কোনো একটা আন্দোলন হলে তাকে ঠেকানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়, আজকেও আমরা দেখলাম কোথাও কোথাও ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও আমরা দেখেছি যে গরমে আন্দোলনকারীদের যেন কষ্ট না হয় সে কারণে ঠান্ডা পানি দিয়ে তাদেরকে একটু শীতল করারও চেষ্টা করা হয়েছে। একদিকে শিক্ষকরা আন্দোলন করলে তাদের উপর গরম পানি, আবার পছন্দের আন্দোলন হলে সেখানে ঠান্ডা পানি। এগুলো মানুষের মধ্যে কিন্তু কিছু কনফিউশন তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা, গত কয়েকদিনে কয়েকটা ঘটনা আমরা দেখেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে ফেনিয়ে বড় করে শেষ পর্যন্ত আবার রাজপথে নিয়ে এসে তাকে সমাধানের যে উদ্যোগটা নেওয়া হলো। আমরা যদি দেখি যে বিচারক পরিবর্তনের এক ধরনের তৎপরতা আমরা দেখেছি এতে। আর আজকে আর একটা দুঃখজনক ঘটনা আমরা দেখেছি, সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটো পাসের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে মারধর করা। উপাচার্য বলে, মারো যাই করো, আমি অটো পাস দেব না। এই যে অটো পাস, এর আগে কিন্তু একটা ঘটনা আমরা দেখেছিলাম, সচিবালয়ের মধ্যে ঢুকে পরীক্ষা না দেওয়ার মানে তাদের দাবি তুলেছিল এবং তাদেরকে সেটাকে সহযোগিতাই করা হয়েছে সেই দাবিটাকে। এগুলো এক ধরনের মানে ভুল বার্তা দেয়। 2 নম্বর আরেকটা জিনিস দেয় যে আমাদের তো আন্দোলনটা এরকম ছিল না যে আমরা মানবিক করিডোরের নামে সামরিক সরঞ্জাম পাঠানোর একটা দুরভিসন্ধিমূলক পদক্ষেপের দিকে দেশটা যাবে, অথবা যে বন্দর আমাদের লাইফ লাইন, আমাদের একটাই বড় বন্দর। এখন তুলনা করা হয়, গত কয়েকদিন ধরে দেখলাম ব্যাপক ফেসবুকে লেখালেখি হচ্ছে যে ভিয়েতনাম যদি বন্দর দিতে পারে আমরা কেন? ভিয়েতনামে 236টা বন্দর, তার মধ্যে 3টা বন্দর আছে বিশ্বমানের বন্দর, এবং পৃথিবীর প্রথম 50টা বন্দরের মধ্যে 3টা হচ্ছে ভিয়েতনামে। সেই দেশে কোনো একটা বন্দরকে বিদেশি ব্যবস্থাপনায় দেওয়া, কিংবা ভারতেও যদি বলি 230টার উপরে বন্দর আছে, তার মধ্যে 12টা বন্দর, যে 12টা বন্দর দিয়ে ভারতের মোট ব্যবসা বাণিজ্যের 95% হয়, সবগুলোই কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রিত। পাকিস্তানের 3টা বড় বন্দর, এর বাইরেও আরও 30টার মতো বন্দর আছে, 3টা বড় বন্দর, সেগুলো কিভাবে চলছে? ইভেন শ্রীলঙ্কার ক্ষেত্রেও দেখি যদি 8টা বন্দর, সে 8টা বন্দরের মধ্যে আমরা একটা বন্দর নিয়ে কীরকম ঘটনা ঘটেছিল আমরা সেটা দেখেছি। সেখানে আমাদের একটা মাত্র বন্দর, সেই বন্দরটাও এমনভাবে, এটা নিয়ে একবার আওয়ামী লীগের সময় 198 বছরের জন্য এস্টিমেটেড সার্ভিসেস অফ আমেরিকাকে লিজ দেওয়ার একটা কথা হয়েছিল। তখন আমরা বামপন্থীরা সহ সবাই মিলেই আমরা ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ করেছিলাম আমরা এটার বিরুদ্ধে একটা জনমত গড়ে তোলার জন্য। এখন দেখি বন্দর একটা ইস্যু হয়ে দাঁড়ালো। আর একটা কি, মব ভায়োলেন্স। এখন সেনাপ্রধান 3টা বিষয়কে অ্যাড্রেস করেছেন। একটা করিডোর প্রশ্নে তিনি অ্যাড্রেস করেছেন, মব ভায়োলেন্সের কথাটা বলেছেন, এবং বন্দরের বিষয়টা বলেছেন। তখন একটু কিন্তু প্রশ্ন তৈরি হয় যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এগুলো তাদের স্লিপ হয়ে যায়। আচ্ছা, উপদেষ্টাদের এত স্লিপ করার কি দরকার? সব বিষয়ে কথা না বললেই তো হয়। যদি সব বিষয়ে কথা না বলতো তাহলে তো স্লিপ অফ টাঙের আশঙ্কাটা তৈরি হতো না। তাহলে এগুলো কি তারা তাদের যতটুকু পরিধি, সেই পরিধির বাইরে গিয়ে কথা বলছেন? যে কথাটা বললে পরে আবার ফিরিয়ে নিতে হয়, সেই কথাটা বলার আগে কি একটু চিন্তা করা উচিত নয়? তারা তো পদে আছেন, তারা পদে থেকে জনগণকে বিপদে ফেলার চেষ্টা করেন কেন? কিংবা তাদের পদমর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কথা বলেন কেন? তো এগুলো নিয়ে আমাদের কিন্তু একটু প্রশ্ন তৈরি হয়। সবচেয়ে বড় যে বিষয়টা, যে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপটা নেওয়া দরকার।
সেটা যদি না নেওয়া হয় আর এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, মানুষের মধ্যে কিন্তু এই আশঙ্কাটা আবার ঘনীভূত হতে থাকবে যে একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আর একদিকে নির্বাচন না হওয়ার মতন একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। তাতে কি দেশ একটা আবার অনিশ্চয়তার মধ্যে চলে যাবে? দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের অভ্যুত্থানটা হয় নাই। আমরা তো চেয়েছিলাম যে অন্তত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জবাবদিহিমূলক একটা ব্যবস্থা প্রবর্তিত হবে। জনগণ সেখানে তার মতামত শুধু দেবে তাই নয়, যারা ক্ষমতায় আছে তাদের কাছে জবাবদিহিটাও চাইবারও একটা পরিবেশ দেশে তৈরি হবে। এটাই তো জনগণের চাওয়া ছিল। আমাদের জনগণের চাওয়াটা খুবই ন্যূনতম। সেই ন্যূনতমের মধ্যে দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, তারা একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চেয়েছিল। আর একটা কি, একটা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের পদ্ধতিটা থাকে। এই ন্যূনতম চাওয়াটাকে পূরণ করতে এত অসুবিধা কেন? জি, ডক্টর খান যদি আর কিছু যোগ করার থাকে খুব সংক্ষেপে। আমি বলতে চাচ্ছি যে নির্বাচনই সব সমস্যার সমাধান নয়। নির্বাচন হলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, আইনের শাসন কায়েম হয় না, সামাজিক ন্যায় বিচার আসে না। এটা আমরা দেখেছি 12টা নির্বাচন বাংলাদেশে হয়েছে। কোনো একটা নির্বাচনের মধ্য দিয়েও এই দেশে মৌলিক কোনো পরিবর্তন হয়নি। এই মৌলিক পরিবর্তন না হওয়ার কারণেই 5 আগস্ট হয়েছে। এটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের যে আগের নির্বাচন, আগের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আগের যে রাজনীতি, সেই রাজনীতি এ দেশে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে। হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করেছে। তার রেজিমে সারা দেশ, সারা জাতিকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস। আপনি বাংলাদেশের প্রথম যে সংসদ নির্বাচন 7ই মার্চ 1973 সালে, সেই নির্বাচনও যেমন বলছিল, এই নির্বাচনও। তা আমি এই কথাটা বলতে চাই যে রাষ্ট্র সংস্কারের যে কথা উঠেছে, এখানে আপনাকে রাজনৈতিক সংস্কারে আসতে হবে। আমাদের গুণগত এবং মৌলিক যে পরিবর্তন রাজনীতির ভেতর, তার পরিবর্তনের মধ্য দিয়ে যদি আমরা আসতে পারি, এবং সেটার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আসতে হবে। আমি একটু বলতে চাই যে আমরা এই দীর্ঘ লড়াই সংগ্রাম গত 15 বছর ধরে করেছি কর্তৃত্ববাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে, এবং যার সর্বশেষ পরিণতি 5ই আগস্ট এবং ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের অবসান হয়েছে। সেই যে ছাত্র গণ অভ্যুত্থান এবং সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যয় প্রত্যাশা, এগুলো যেন আমরা আমাদের মানে কোনো কর্মকাণ্ডের মাধ্যমে, কোনো বেকুবির মাধ্যমে যেন আমরা এগুলোকে নস্যাৎ করে না দিই। আজকে আমাদেরকে খেয়ালে আসতে হবে, হুঁশে আসতে হবে, এবং এইগুলোকে রক্ষা করে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা যেন বাস্তবায়ন করতে পারি। আজকে যে কথাটা বলা হচ্ছে, এই যে আকাঙ্ক্ষা, জনগণ যেরকম এটার সাথে অংশীদার আছে, রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র যুবক শ্রমিক জনতা আছে, প্রশাসন আছে, বিচার বিভাগ আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, সকলের যে সম্মিলিত প্রচেষ্টা, বিজেপি আছে, সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা যেন এই আকাঙ্ক্ষাকে অনেক ধন্যবাদ। আজকের মতো আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।